জয়পুরের একটি ছোট গ্রামে, যেখানে জীবন ধুলো আর দারিদ্র্যে সীমাবদ্ধ, সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী আরফ মালহোত্রার ৫ কোটি টাকার হেলিকপ্টার জরুরি অবতরণ করে। আর তখনই ধুলোবালিময় রাস্তা থেকে ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় পরা মীরা নামের একটি ছোট মেয়ে সবার সামনে এমন একটি বাক্য বলে, যা সবাইকে অবাক করে দেয়: আমি আপনার হেলিকপ্টার ঠিক করতে পারি। সবাই হাসতে থাকে, আরব নিজেও অট্টহাসি দেয়। কিন্তু মীরা যখন তার কথা প্রমাণ করে, তখন একটি পুরনো ছবি সামনে আসে, যা আরবের পুরো অতীত বদলে দেয়। একটি ছোট মেয়ের কাছে কি এমন কোনো গোপন রহস্য থাকতে পারে, যা একজন বিলিয়নারের জীবন ওলটপালট করে দিতে পারে? ২৫ বছর পুরনো রহস্য, পরিবারের মিথ্যা এবং লুকিয়ে থাকা সম্পর্ক কি এত সহজে সামনে আসতে পারে? এই অদ্ভুত গল্পটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন, এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আপনি কি ভাবতে পারেন এই গল্পের শেষ কেমন হবে? আমাদের জানান। সুরজগড় গ্রামে হুলস্থুল। জয়পুরের উপকণ্ঠে অবস্থিত ছোট গ্রাম সুরজগড়ে আজকের দিনটি অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। ধুলোমাখা রাস্তায় শিশুরা খেলছিল, মহিলারা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল এবং পুরুষরা মাঠে কাজ করছিল। গ্রীষ্মের তপ্ত দুপুরে হঠাৎ আকাশে এক অস্বাভাবিক শব্দ প্রতিধ্বনিত হল, একটি হেলিকপ্টারের তীব্র ও অনিয়মিত ঘড়ঘড়ানি। সব গ্রামবাসীদের নজর ওপরে উঠল। আকাশে একটি চকচকে কালো হেলিকপ্টার অদ্ভুতভাবে টলমল করছিল। 10 বছর বয়সী মীরা, যে পাশের নিম গাছের নিচে বসে বই পড়ছিল, হেলিকপ্টারটি দেখল এবং তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল। সে ধীরে ধীরে তার বই বন্ধ করল এবং মনোযোগ দিয়ে হেলিকপ্টারের উড্ডয়ন প্যাটার্ন দেখতে লাগল। তার ভ্রূণ কুঁচকে গেল, যেন সে এমন কিছু বুঝতে পারছে যা অন্য কেউ বুঝতে পারছে না। ইঞ্জিনে কিছু সমস্যা আছে, সে নিচু স্বরে বলল, যা শুনে তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক বিস্ময়ে তার দিকে তাকাল। আরব মালহোত্রার দম্ভ। হেলিকপ্টারটি গ্রামের খোলা মাঠে প্রচণ্ড ধুলো উড়িয়ে অবতরণ করল। ঘড়ঘড়ানি আর শব্দে পুরো গ্রাম কেঁপে উঠল। ধুলো সরতেই হেলিকপ্টারের দরজা খুলল এবং একজন সুসজ্জিত ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন। আরব মালহোত্রা, ভারতের অন্যতম ধনী শিল্পপতি এবং মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মালিক। কি আজে বাজে ব্যাপার এটা! সে চিৎকার করে তার পাইলটের ওপর রাগ ঝাড়ল, যে হেলিকপ্টার থেকে নেমে বিচলিত হয়ে দাঁড়িয়েছিল। তুমি জানো আমাকে কত জরুরি মিটিংয়ে পৌঁছতে হতো? এখন আমরা সে গ্রামের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কোথাও না থাকা জায়গায় আটকে গেলাম। গ্রামীণরা ধীরে ধীরে জমা হতে লাগল অপরিচিত এই লোকটিকে দেখার জন্য, যার স্যুট, ঘড়ি, এমনকি জুতো তাদের পুরো ঘরের চেয়ে বেশি দামি মনে হচ্ছিল। আরফ তাদের দেখল এবং নাক সিটকাল। ফোন দাও, সে পাইলটকে বলল, আমাকে আমার টিমকে ডাকতে হবে। স্যার, এখানে নেটওয়ার্ক নেই। পাইলট নিচু স্বরে উত্তর দিল। আরবের মুখ লাল হয়ে গেল। কি? এটা কিভাবে হতে পারে? আমরা একবিংশ শতাব্দীতে আছি, ভারতের সবচেয়ে উন্নত রাজ্যে। মীরার আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জ। ইতিমধ্যে মীরা ভিড় ঠেলে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পাতলা শরীর, ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় এবং ধুলোমাখা চটি আরবের চকচকে জুতোর ঠিক বিপরীত ছিল। তার দুটি বিনুনি নোংরা ফিতে দিয়ে বাঁধা ছিল, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। সমস্যাটা কি? সে পাইলটকে জিজ্ঞেস করল, আরবকে পুরোপুরি উপেক্ষা করে। পাইলট তাকে অবাক হয়ে দেখল, তারপর হাসল। খুকি, এটা বড়দের ব্যাপার, তুমি বুঝবে না। মীরা মাথা নাড়ল। আমি বুঝি, আপনাদের হেলিকপ্টারের ইঞ্জিনে ফুয়েল ইনজেকশন সিস্টেম ফেল করেছে, আমি এটা ঠিক করতে পারি। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর আরব জোরে হাসতে লাগল এবং তার সাথে পাইলট ও কিছু গ্রামবাসীও। শুনলে তুমি? আরব পাইলটকে বলল, এই ছোট মেয়ে, যে হয়তো স্কুলেও যায়নি, সে আমার ৫ কোটি টাকার হেলিকপ্টার ঠিক করবে। মীরা তাদের হাসিকে পাত্তা দিল না। এই ইঞ্জিন এমনি এমনি খারাপ হয়নি, সে শান্ত স্বরে বলল। আরবের হাসি হঠাৎ থেমে গেল। কি মানে? এটিকে ইচ্ছে করে খারাপ করা হয়েছে, মীরা বলল। তার চোখ আরবের উপর স্থির ছিল। কেউ চায়নি যে আপনি আপনার গন্তব্যে পৌঁছান। একটি পুরনো ছবি ও অতীতের ছায়া। আরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এদিক ওদিক তাকালো, তারপর মীরাকে জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে জানলে? আমি জানি,
কারণ আমি এ ধরনের ইঞ্জিন আগেও দেখেছি, মীরা উত্তর দিল। এবং আমি জানি এগুলো এত সহজে নষ্ট হয় না। আরব তাকে মনোযোগ দিয়ে দেখল। এই দরিদ্র খালিপা মেয়েটির মধ্যে এমন কিছু ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল। তার চোখে এমন এক জ্ঞান ছিল যা তার বয়সের তুলনায় অসম্ভব মনে হচ্ছিল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। এখন তার কণ্ঠে আর সেই অহংকার ছিল না। মীরা, সে সহজভাবে উত্তর দিল। ঠিক আছে মীরা, আরব বলল, যদি তুমি সত্যিই এটা ঠিক করতে পারো তবে আমি তোমাকে। সে তার ঘড়ির দিকে ইশারা করে বলল, এর সমান টাকা দেব। মীরা কাঁধ ঝাঁকালো। মাস্টার মালহোত্রা, আমার আপনার টাকা চাই না, আমি শুধু আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর চাই। আরবের কপালে ভাঁজ পড়ল। তুমি আমাকে চেনো কিভাবে? আমি আপনাকে খুব ভালো করে চিনি, মীরা বলল, এবং আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার চেনা উচিত ছিল। আরব দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে, তোমার কাজ দেখাও, তারপর আমরা কথা বলবো। মীরা মাথা নেড়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে গেল। আরব এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল, যেন তার পৃথিবী ওলটপালট হতে চলেছে। সে পাইলটকে একপাশে টেনে নিয়ে বলল, এই মেয়েটির উপর নজর রাখো, কিছু একটা গণ্ডগোল আছে। গোপন সত্যের প্রথম ধাপ। যখন মীরা হেলিকপ্টারের কাছে পৌঁছাল, সে তার স্কার্টের পকেট থেকে একটি ছোট সরঞ্জাম বের করল। সে সঙ্গে সঙ্গে ইঞ্জিনের কাছে গিয়ে কাজ শুরু করল, যেন সে বছরের পর বছর ধরে এটি নিয়ে কাজ করছে। আরাফ তার অস্থিরতা লুকানোর চেষ্টা করে হেলিকপ্টারের ভেতরে ফিরে গেল। তার একটি গুরুত্বপূর্ণ ফোন কল করার ছিল এবং সে তার স্যাটেলাইট ফোন ব্যবহার করতে চাইল। সে সিটে বসা মাত্রই মেঝের ওপর পড়ে থাকা একটি জিনিসের দিকে তার নজর গেল। একটি পুরনো ছবি। সে সেটি তুলে নিল এবং তার হৃৎস্পন্দন থেমে গেল। ছবিতে একটি ছোট মেয়ে ছিল, সেই একই চোখ, সেই একই হাসি। হ্যাঁ, এটি মীরাই ছিল, কিন্তু কয়েক বছর আগের ছোট। আর তার পাশে দাঁড়িয়েছিল এক ব্যক্তি যাকে আরাফ খুব ভালো করে চেনে, একজন ব্যক্তি যাকে সে ২৫ বছর ধরে দেখেনি। বাবা! তার মুখ থেকে নিচু স্বরে বেরিয়ে এলো। আরাফের চোখ ছবির ওপর আটকে রইল, তার হাত কাঁপছিল। এটি অসম্ভব ছিল। তার বাবা অনিল মালহোত্রা, যিনি পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি সেই ছবিতে মীরার সাথে ছিলেন। স্যাবোটাজ ও রহস্যময় বৃদ্ধ। আরব হেলিকপ্টার থেকে বেরিয়ে এলো, ছবিটা নিজের মুঠের মধ্যে শক্ত করে ধরে। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে যখন বাইরে এলো, মীরা তখন হেলিকপ্টারের ইঞ্জিনের ওপর ঝুঁকে কাজ করছিল। চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে শান্ত ছিল, যেন সময় থমকে গেছে। গ্রামবাসীরাও এখন চুপ ছিল, শুধু বাতাসের শব্দ এবং মীরার সরঞ্জামের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। আরব লক্ষ্য করল, কিছু লোক মীরাকে অদ্ভুত চোখে দেখছে, যেন তারাও অবাক যে এই ছোট মেয়েটি এত জ্ঞান কোথা থেকে পেল। এক বৃদ্ধা মহিলা অন্যদের কানে কানে কিছু ফিসফিস করছিলেন, এবং আরব যখন তাদের দিকে তাকাল, তারা সবাই চুপ হয়ে গেল। তাদের চোখে এক রহস্যময় ভয় ছিল। মীরা, আরব তাকে ডাকল, নিজের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মীরা মাথা না তুলেই উত্তর দিল, আমি ব্যস্ত মাস্টার মালহোত্রা, আপনি কি একটু অপেক্ষা করতে পারেন? আরব ছবিটা সামনে দুলিয়ে তার কাছে পৌঁছালো। এটা কি? সে কাঁপা গলায় বলল, তুমি আমার বাবাকে কিভাবে চেনো? মীরা কাজ থামিয়ে ধীরে ধীরে ঘুরল। সে ছবিটা দেখল এবং এক মুহূর্তের জন্য তার চোখে কষ্টের আভাস ফুটে উঠল, কিন্তু তা দ্রুত মিলিয়ে গেল। আপনি কার কথা বলছেন? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। মিথ্যে বলো না, আরব চিৎকার করল। এটা তুমি এবং এটা আমার বাবা। এই ছবি আমার হেলিকপ্টারে কিভাবে এলো? মীরা হাত মুছে নিয়ে ধীরে বলল, হয়তো এটি আপনার বাবারই ছিল, আমি জানি না। আরব তার মোবাইল ফোন বের করল। আমি এক্ষুনি আমার টিমকে ফোন করছি, তারা এই রহস্য সমাধান করবে। সে ফোনের স্ক্রিনে বারবার ট্যাপ করল, কিন্তু কোনো সিগন্যাল ছিল না। ধ্যাত, সে ফিসফিস করল। এখানে কোনো নেটওয়ার্ক নেই, মীরা শান্তভাবে বলল। আমি আপনাকে বলেছিলাম, আমাদের গ্রাম ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আরব তার স্যাটেলাইট ফোন বের করল, কিন্তু সেটিও কাজ করছিল না। প্রতিটি ব্যর্থ চেষ্টার সাথে তার রাগ এবং উদ্বেগ বাড়তে থাকল। এটা কিভাবে হতে পারে? সে নিজেকেই প্রশ্ন করল। আমার স্যাটেলাইট ফোনও কাজ করছে না। হয়তো আজ আপনার ভাগ্য সাথে দিচ্ছে না, মীরা বলল, এবং আবার ইঞ্জিনের কাজে লেগে গেল। আরবের মাথায় প্রশ্নের তুফান বইছিল। সে গ্রামের চারপাশ দেখতে লাগল, নিজের অস্থিরতা লুকানোর চেষ্টা করে। গ্রামবাসীরা তখনও তাকে একদৃষ্টিতে দেখছিল, কিন্তু এখন তাদের চোখে এক অন্যরকম ভাব ছিল, সহানুভূতি বা হয়তো একটু কৌতূহল।
আপনি কিসের জন্য এত বিচলিত মাস্টার মালহোত্রা? তার পেছন থেকে একটি কণ্ঠস্বর জিজ্ঞেস করল। আরব ঘুরে এক বৃদ্ধ লোককে দেখল, যার সাদা দাড়ি বুক পর্যন্ত ছিল এবং যার চোখ ছিল গভীর ও জ্ঞানী। আপনি কে? আরব জিজ্ঞেস করল। আমি শুধু এই গ্রামের একজন প্রবীণ, সে এক রহস্যময় হাসি দিয়ে বলল। কিন্তু আমি আপনার সম্পর্কে জানি, আরব মালহোত্রা। আমি আপনার বাবাকেও চিনতাম। আরবের বুক ধরফর করতে লাগল। আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে লাঠি দিয়ে মাটিতে টোকা দিয়ে বলল, যে উত্তর আপনি খুঁজছেন তা আকাশে নয়, বরং এখানেই মাটির ধুলোর মাঝে আছে। আরব ভ্রু কুঁচকে বলল, কি মানে? পরিষ্কার করে বলুন। বৃদ্ধ লোকটি শুধু হাসল এবং ধীরে ধীরে দূরে চলে গেল। তার লাঠি ধুলোর ওপর দাগ কেটে যাচ্ছিল। মীরার অবিশ্বাস্য জ্ঞান। হতাশ হয়ে আরব আবার মীরার দিকে মনোযোগ দিল। তুমি হেলিকপ্টার সম্পর্কে এত কিছু জানলে কি করে? সে কণ্ঠস্বর মরম করার চেষ্টা করে জিজ্ঞেস করল। মীরা এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে তার দিকে তাকালো। এটি একটি AW139 মডেল, ইতালিতে তৈরি। এতে প্র্যাট অ্যান্ড হুইটনি PT667C ইঞ্জিন আছে। এটি 5000 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং এর সর্বোচ্চ গতি 310 কিমি প্রতি ঘন্টা। আরও হতবম্ব হয়ে গেল। এই তথ্য তার কোম্পানির কিছু ইঞ্জিনিয়ারও পুরোপুরি জানত না। তোমাকে এসব কে শিখিয়েছে? সে কিছুটা ভয়ার্থ স্বরে জিজ্ঞেস করল। কেউ না, মীরা আবার ইঞ্জিনে কাজ করতে করতে বলল, আমি নিজে শিখেছি। আরব অবিশ্বাসে মাথা নাড়ল। এই মেয়েটি এত শান্ত আর আত্মবিশ্বাসী কেন, যেখানে সে ভারতের অন্যতম শক্তিশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও এত বিচলিত? সে তাকে আরও কিছু প্রশ্ন করতে যাবে, তখনই দেখল মীরা হেলিকপ্টার থেকে একটি ছোট ধাতব পাত বের করেছে। দেখুন, সে সূর্যের আলোতে পাতটি দেখিয়ে বলল, এটি ইচ্ছে করে কাটা হয়েছে, এটি কোনো দুর্ঘটনা ছিল না। আরব ধাতুর টুকরোটি মনোযোগ দিয়ে দেখল। তুমি ঠিক বলেছ, সে নিচু স্বরে বলল, এটি স্যাবোটাজ ছিল। কিন্তু কে আর কেন? আমার মনে হয় আপনি জানেন, মীরা বলল। তার চোখ আরবের চোখের গভীরে তাকিয়েছিল। আরব নিজের ভাবনায় হারিয়ে গেল। সে আজ মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল, এমন এক চুক্তি যা তার কোম্পানির মূল্য দ্বিগুণ করে দিত। কেউ কি তাকে আটকানোর চেষ্টা করেছে? কিন্তু কে? যখন সে এই চিন্তায় ডুবেছিল, ততক্ষণে মীরা হেলিকপ্টার থেকে দূরে চলে গেছে। আরব চারপাশে খুঁজল, কিন্তু তাকে কোথাও দেখা গেল না। মীরা, সে ডাকল। মীরা, কোথায় তুমি? গ্রামবাসীরা কাঁধ ঝাঁকালো, কেউ জানত না সে কোথায় গেছে। আরব অস্থির হয়ে চুলে হাত বুলালো এবং তখনই অনুভব করল তার হাতে এখনও কিছু একটা আছে, সেই ধাতব টুকরোটি যা মীরা তাকে দেখিয়েছিল। সে এটি কাছ থেকে দেখল এবং তার দম আটকে এলো। ধাতুর টুকরোটির ওপর কিছু খোদাই করা ছিল, অনিল মালহোত্রার সম্পত্তি। এটি তার বাবার নাম ছিল, সেই বাবা যাকে সে 25 বছর ধরে দেখেনি। বাবার অস্তিত্বের প্রমাণ। ধাতব টুকরোটির ওপর খোদাই করা শব্দগুলো আরবের মাথায় হাতুড়ির মতো বাজছিল। অনিল মালহোত্রা, তার বাবার নাম, যিনি আরবের 12 বছর বয়সে পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন। কোনো চিহ্ন, কোনো চিঠি বা বার্তা ছাড়াই তিনি গায়েব হয়ে গিয়েছিলেন। আরবের মা আন্দাজ করেছিলেন তার মৃত্যু হয়েছে, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি। আর এখন এই ছোট গ্রামে 25 বছর পর তার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল। আরব ধাতুর টুকরোটি মুঠের মধ্যে শক্ত করে ধরে গ্রামের ধুলোমাখা গুলিতে ঘুরে বেড়াচ্ছিল। মীরাকে খোঁজার চেষ্টা করছিল। চারপাশের গ্রামবাসীরা কাজে ব্যস্ত ছিল, কিন্তু সে এক অদ্ভুত বিষয় অনুভব করল। যখনই সে কারো কাছে গিয়ে মীরার কথা জিজ্ঞেস করত, তাদের চোখ নিচু হয়ে যেত এবং তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কেউ কেউ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে দিত, আবার কেউ বাড়ির ভেতরে চলে যেত। এক বৃদ্ধা মহিলা, যার সাথে আরবের চোখাচোখি হয়েছিল, তার চোখে ভয়ের সাথে সাথে অন্য কিছুও ছিল। ওটা কি করুণা ছিল? আরব যখন তাকে মীরার কথা জিজ্ঞেস করল, সে শুধু বলল, সব কিছু বলা যায় না সাহেব, কিছু সত্য নিজে থেকেই সামনে আসে। আরবের কাছে এসব খুব অদ্ভুত মনে হচ্ছিল। এরই মাঝে তার মাথায় মুম্বাইয়ের চুক্তির চিন্তাও ছিল। সেই চুক্তি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। একটি বিদেশি কোম্পানির সাথে 100 কোটি টাকার চুক্তি, যা মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে এশিয়ার বৃহত্তম অ্যারোস্পেস কোম্পানি বানিয়ে দিত। সে ঘড়ি দেখল, চুক্তির জন্য আর মাত্র 4 ঘন্টা বাকি ছিল। এই হেলিকপ্টার দুর্ঘটনা কি শুধুই কাকতালীয় ছিল, নাকি কেউ ইচ্ছে করে তাকে এই চুক্তি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে? আরব আবার ফোন চেক করল। এখনও কোনো সিগন্যাল ছিল না। সে পাইলটকে হেলিকপ্টার মেরামতে গতি বাড়াতে বলল, কিন্তু মীরার সাহায্য ছাড়া সে খুব একটা আশাবাদী ছিল না। আর এই ছবি এবং ধাতুর টুকরো, এই সব কি ছিল?
তার বাবা, যাকে সে মৃত বলে জানত, তিনি এখানে ছিলেন। আর মীরা, সে কি ছিল? নিমগাছের নিচে সত্যের মুখোমুখি। আরব এই ভাবনায় এতই মগ্ন ছিল যে সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেল, যেখানে ঘরবাড়ি কমে গিয়ে ক্ষেত শুরু হয়েছে। হঠাৎ সে একটি পরিচিত অবয়বকে গাছের নিচে বসে থাকতে দেখল। মীরা ওখানেই ছিল, একটি নিমগাছের নিচে বসে কিছু পড়ছিল। মীরা, আরব তাকে ডাকল এবং তার দিকে দ্রুত এগিয়ে গেল। মীরা ধীরে মাথা তুলল, যেন সে জানত আরব আসবে। মাস্টার মালহোত্রা, সে শান্তভাবে বলল, তুমি হঠাৎ গায়েব হয়ে গেলে কেন? আরব হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। তারপর সেই ধাতব টুকরোটি দেখিয়ে বলল, এটা কি? তুমি আমার বাবার সম্পর্কে কি জানো? মীরা তার বই বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়াল। আপনার হেলিকপ্টার প্রায় ঠিক হয়ে গেছে, সে আরবের প্রশ্ন উপেক্ষা করে বলল। আপনার পাইলট বাকি কাজ করে নেবে। আপনি 1 ঘন্টার মধ্যে মুম্বাইয়ের জন্য উড়াল দিতে পারবেন। আমার মুম্বাই নিয়ে চিন্তা নেই, আরব ক্রোধ ও হতাশা নিয়ে বলল। আমি শুধু সত্যিটা জানতে চাই আমার বাবার সম্পর্কে। মীরা তাকে গভীরভাবে দেখল, যেন সে তার ভেতরটা পড়ে ফেলছে। আপনি কি সত্যিই সত্যিটা জানতে চান মাস্টার মালহোত্রা? আপনি কি এর জন্য প্রস্তুত? আরবের মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে জীবনে কখনো এত অনিশ্চিত বোধ করেনি, এমনকি তার বাবা যখন হারিয়ে গিয়েছিলেন তখনও না। হ্যাঁ, সে নিচু স্বরে বলল, আমি সত্যিটা জানতে চাই। মীরা দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে, কিন্তু এক শর্তে। কি শর্ত? আরব জিজ্ঞেস করল। আপনি শুধু শুনবেন, মীরা বলল। আমি আপনাকে একটি গল্প শোনাব এবং আপনি মাঝপথে বাধা দেবেন না। আমি শেষ করার পর আপনি কথা বলতে পারেন। আরব সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ঠিক আছে। মীরা তাকে একটি পাথরের ওপর বসার ইশারা করল এবং নিজেও বসল। এই গল্প এক ব্যক্তির, সে শুরু করল। এমন এক ব্যক্তির যার ওপর আরব মালহোত্রা অন্যায় করেছিলেন। আরব হঠাৎ শক্ত হয়ে গেল। কি মানে? আমি কারো সাথে অন্যায় করিনি। মীরা চোখ তুলল। তার মুখ এখন পাথরের মতো শক্ত। আপনি কথা দিয়েছিলেন যে আপনি শুধু শুনবেন। আরব মুখ বন্ধ করে নিল। তার ভেতরে এক অদ্ভুত তুফান উঠছিল। সে আসলে কি শুনতে চলেছে? বিশ্বাসঘাতকতার ডায়েরি। মীরা আবার শুরু করল। এই গল্প আপনার বাবার, অনিল মালহোত্রার। তিনি একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি মালহোত্রা ইন্ডাস্ট্রিজের ভিত্তি স্থাপন করেছিলেন। কিন্তু যখন তিনি এমন কিছু আবিষ্কার করলেন যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারত, কিছু লোক তার এই প্রতিভাকে অপব্যবহার করল। আরবের কপালে ভাঁজ পড়ল। সে জানত তার বাবা ভালো ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু আবিষ্কার, সে সম্পর্কে সে কখনো কিছু শোনেনি। মীরা চালিয়ে গেল। যখন তিনি সত্যের মুখোমুখি হওয়ার জন্য রুখে দাঁড়ালেন, তাকে হুমকি দেওয়া হলো, অপমানিত করা হলো এবং শেষে তাকে নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হলো, সেই কোম্পানি যা তিনি নিজে গড়েছিলেন। কে? আরব তার প্রতিশ্রুতি ভুলে জিজ্ঞেস করল। কে তাকে বের করেছিল? মীরা তার দিকে এক দীর্ঘ ও গভীর দৃষ্টি দিয়ে বলল, আপনি মাস্টার মালহোত্রা, আপনি নিজেই নিজের বাবাকে বের করে দিয়েছিলেন। আরবের হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল। এটা মিথ্যে, সে তোতলাতে তোতলাতে বলল। আমি তখন মাত্র 12 বছরের ছিলাম। আমি কিভাবে? না, আপনি 12 বছরের ছিলেন না, মীরা বলল। এটি 25 বছর আগের কথা নয়, এটি মাত্র 10 বছর আগের ঘটনা, যখন আপনি মালহোত্রা ইন্ডাস্ট্রিজের সিইও হয়েছিলেন। আপনার বাবার নিখোঁজ হওয়া নিয়ে আপনাকে যে গল্প শোনানো হয়েছিল তা ছিল মিথ্যা। আরব মাথা চেপে ধরল, তার মাথা ঘুরছিল। না, এটা হতে পারে না। আপনার বিশ্বাস হচ্ছে না? মীরা বলল এবং নিজের ঝোলায় হাত ঢুকিয়ে কিছু একটা বের করল। এই দেখুন। আরব দেখল তার হাতে একটি পুরনো ডায়েরি। মীরা সেটি আরবের দিকে বাড়িয়ে দিল। আরব কাঁপা হাতে ডায়েরিটি নিল এবং পাতা উল্টাল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল যখন সে তাতে লেখা শব্দগুলো পড়ল। অনিল মালহোত্রা, গোপনীয়। আরব ডায়েরিটি 2 হাতে ধরে রাখল। তার আঙুল কাঁপছিল। অনিল মালহোত্রা, গোপনীয়। এই শব্দগুলো তাকে নিজের দিকে আকর্ষণ করছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে এটি খোলার জন্য বাধ্য করছে। সে নিম গাছের নিচে বসে পড়ল, ধুলোমাখা কাপড়ের তোয়াক্কা না করেই। সে ধীরে ধীরে প্রথম পাতাটি খুলল। ডায়েরির প্রথম পাতায় হাতের লেখা দেখেই আরবের কপালে ঘামের ফোঁটা জমে উঠিল। এটি ঠিক সেই হাতের লেখা যা সে ছোটবেলায় দেখেছিল, সেই একই রকম বাঁক, একই রকম মোড়। প্রথম পাতাটি একটি তারিখ দিয়ে শুরু হয়েছিল, 12 জুলাই 2015। মাত্র 10 বছর আগে।
আরবের বুক ধরফর করতে লাগল। তার মা বলেছিল বাবা ১৯৯৯ সালে নিখোঁজ হয়েছিলেন। যদি এই ডায়েরি ২০১৫ সালের হয় তবে তার মানে তার বাবা মাত্র ১০ বছর আগে পর্যন্ত জীবিত ছিলেন। তার মা কি তাকে মিথ্যা বলেছিল, নাকি তার মাও সত্যিটা জানতেন না? আরব মীরার দিকে তাকালো, যে চুপচাপ তাকে দেখছিল। তার চোখে সেই একই রহস্যময় গভীরতা। পড়ুন, মীরা নিচু স্বরে বলল। প্রজেক্ট উড়ান ও অন্ধকার ষড়যন্ত্র। আরব দীর্ঘশ্বাস নিল এবং পড়তে শুরু করল। আজ আমি আমার ছেলেকে আবার দেখলাম। আমার ছেলে আরব এখন এক শক্তিশালী মানুষ হয়ে উঠেছে। আমার ওর উপর গর্ব হওয়া উচিত, কিন্তু আমি শুধু ভয় পাচ্ছি। ও ভুল লোকেদের দ্বারা ঘেরা, মানুষ যারা ওকে ঠিক সেভাবেই ব্যবহার করছে যেভাবে আমাকে করা হয়েছিল। আমি ওকে বাঁচাতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে। আরব আরও কিছু পাতা উল্টালো। পরের কিছু পাতায় টেকনিক্যাল ড্রয়িং ছিল, জটিল সমীকরণ ছিল এবং কিছু ডিজাইন যা সে চিনতে পারল না। তারপর সে এমন কিছু পেল যা তার দম আটকে দিল। তাকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠির খসড়া। আমার প্রিয় ছেলে আরব, যখন তুমি এই চিঠি পাবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না। আমি তোমাকে বলতে চাই যে আমি সব সময় তোমাকে ভালোবেসেছি, যদিও আমি সেসব করতে পারিনি যা একজন বাবার করা উচিত ছিল। আমি তোমাকে বলতে চাই মালহোত্রা ইন্ডাস্ট্রিজে কি হচ্ছে। কোম্পানি প্রজেক্ট উড়ান নিয়ে কাজ করছে, এমন এক প্রজেক্ট যা আমি শুরু করেছিলাম, কিন্তু যা এখন ধ্বংসের কারণ হতে পারে। আমার ডিজাইনের অপব্যবহার হচ্ছে, নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করা হচ্ছে, আর সবচেয়ে খারাপ বিষয়, রাজীব চৌধুরী এবং প্রিয়া। চিঠিটি ওখানেই থেমে গিয়েছিল, যেন এটি শেষ করা হয়নি। আরব ভ্রু কুচকাল। রাজীব চৌধুরী তার বোর্ডে ছিলেন এবং প্রিয়া ছিল তার বোন। তারা এতে কিভাবে জড়িত ছিল? আরব আরও পাতা উল্টাল এবং তার নজরে এলো কিছু নোট যা একদম টাটকা মনে হচ্ছিল, যেন সম্প্রতি লেখা। সেই নোটগুলো ছিল তার হেলিকপ্টারের ইঞ্জিনের ব্যাপারে, বিস্তারিত ডিজাইন, ভেতরের লেআউট, এমনকি সেই নির্দিষ্ট অংশগুলো যা তার কোম্পানি মডিফাই করেছিল এবং যা জনগণের কাছে গোপন ছিল। আরবের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। এই তথ্য তার বাবার কাছে কিভাবে পৌঁছালো? এবং যদি তিনি সত্যিই 10 বছর আগে পর্যন্ত জীবিত ছিলেন, তবে তিনি আসলে কোথায় ছিলেন? আরব আরও কিছু পাতা উল্টাল এবং সম্প্রতি লেখা একটি অংশ পেল। আমি শুনেছি যে স্কাইটেকের সাথে চুক্তি শেষ পর্যায়ে আছে। এটা হওয়া উচিত নয়। ওরা আরবকে ব্যবহার করছে। ওরা আমার ডিজাইন ব্যবহার করে তা ধ্বংসের কাজে লাগাবে। আমাকে আটকাতেই হবে। আরব ডায়েরি বন্ধ করল। এটা কি? সে মীরাকে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর এখন ধীর এবং কম্পিত। এইসবের মানে কি? আমার বাবা, তিনি এখন কোথায়? মীরা দীর্ঘশ্বাস নিল। তার চোখে এখন জল ছিল। আপনার বাবা আর নেই মাস্টার মালহোত্রা। তিনি 2 বছর আগে মারা গেছেন। আরবের মনে হলো কেউ তার পেটে ঘুষি মেরেছে। কিভাবে? সে জিজ্ঞেস করল। মীরা বলল, আপনার বাবার একটি গুরুতর অসুখ ছিল। তার চিকিৎসার টাকা ছিল না। তিনি দারিদ্র্যের মধ্যে মারা গেছেন, একা এই গ্রামে, শুধু নিজের ডায়েরি আর স্বপ্নগুলোকে সম্বল করে। আরবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু তিনি আমার সাথে যোগাযোগ করলেন না কেন? আমি তাকে সাহায্য করতে পারতাম। তিনি চেষ্টা করেছিলেন, মীরা বলল, এবং ডায়েরির ভেতর থেকে কিছু ভাঁজ করা কাগজ বের করল। এই সব চিঠি আপনাকে লেখা হয়েছিল, কিন্তু কখনো পাঠানো হয়নি। তিনি ভয় পেতেন আপনি তাকে বিশ্বাস করবেন না, অথবা হয়তো আপনার চারপাশের ওই লোকগুলোর কারণে এই চিঠি আপনার কাছে কোনোদিন পৌঁছাতেই দেওয়া হতো না। আরব চিঠিগুলো নিল। সেগুলোতে তার বাবার ভয়, উদ্বেগ এবং ভালোবাসা ফুটে উঠছিল। সেখানে দুর্নীতি আর বিশ্বাসঘাতকতা নিয়ে কথা ছিল। সত্যের সন্ধানে মীরার ঘরে। আর হেলিকপ্টার? আরব জিজ্ঞেস করল। আমার বাবা এর সম্পর্কে এত কিছু জানতেন কিভাবে? মীরা ধীরে ধীরে বলল, তিনি নিজের পরিচয় লুকিয়ে গোপনভাবে আপনার কোম্পানির জন্য কাজ করছিলেন। তাকে একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি নিয়োগ করেছিল, সেই একই কোম্পানি যার সাথে আপনি আজ চুক্তি করতে চলেছেন। তারা আপনার বাবার প্রতিভা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তারা জানত না আপনার বাবার আসল পরিকল্পনা কী ছিল। আর সেই পরিকল্পনা কী ছিল? তিনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, মীরা বলল। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যেন তার আবিষ্কার মানুষের উপকারের জন্য ব্যবহার হয়, ক্ষতির জন্য নয়।
আরব ডায়েরিটি বুকের সাথে চেপে ধরল। তার চোখের জল বাঁধ মানছিল না। আর তুমি? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। তুমি এইসবের সাথে কিভাবে জড়িত? মীরা কিছুক্ষণ চুপ থাকল। তারপর আরবের চোখে তাকিয়ে বলল, আমি আপনার বাবার দেখাশোনা করতাম। তার শেষ দিনগুলোতে তিনি আমার কাছে বাবার মতোই ছিলেন। আরবের মনে হলো মীরা কিছু লুকাচ্ছে। মীরা, আমাকে পুরো সত্যিটা বলো। আমার বাবা আর তোমার মধ্যে কি সম্পর্ক ছিল? মীরা মাথা নিচু করল। তার চোখ দিয়ে জল পড়ছিল। আমি আপনাকে বলেছি সাহেব, আপনার বাবা আমার কাছে নিজের মানুষের মতোই ছিলেন। না, আরব দৃঢ় কণ্ঠে বলল। তুমি কিছু লুকাচ্ছ। তুমি হেলিকপ্টার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? তুমি আমার বাবার ডায়েরি কিভাবে নিজের কাছে রাখো? আর তোমার চোখের এই কষ্ট, এটি শুধু একজন অপরিচিত মানুষের জন্য কষ্ট নয়। মীরা চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ল। আপনি ঠিক বলেছেন। সে নিজের কণ্ঠস্বর শক্ত করার চেষ্টা করে বলল, আমি আপনাকে সবকিছু বলছি না। আর আপনি যদি সত্যি সত্য জানতে চান, তবে আপনাকে আমার সাথে আসতে হবে। কোথায়? আরব জিজ্ঞেস করল। আমার বাড়িতে, মীরা বলল। সেখানে এমন কিছু আছে যা আপনার দেখা উচিত। আরব ঘড়ি দেখল। মুম্বাইয়ের চুক্তির জন্য আর মাত্র 3 ঘন্টা বাকি। তার কি যাওয়া উচিত, নাকি হেলিকপ্টারে চড়ে এই সব পেছনে ফেলে চলে যাওয়া উচিত? ঠিক আছে, সে অবশেষে বলল, আমি যাব। মীরা তাকে গ্রামের ভেতর দিয়ে নিয়ে গেল। একটি ছোট বাড়ির সামনে পৌঁছে মীরা দরজা খুলল এবং আরবকে ভেতরে আসার ইশারা করল। ঘরের ভেতরে খুব সাদাসিধা আসবাব ছিল। একটি খাট, একটি ছোট টেবিল এবং কিছু বাক্স। মীরা একটি বাক্সের কাছে গিয়ে সেটি খুলল। সে কিছু একটা বের করে আরবের দিকে ঘুরে দাঁড়াল। আমার বাবা আপনার কথা ভাবতে ভাবতে মারা গেছেন, সে নতুন এক কঠোরতা নিয়ে বলল। তিনি আশা করেছিলেন যে আপনি তার মৃত্যুর প্রতিশোধ নেবেন, কিন্তু আমি এখনও আপনার ভাগ্য নির্ধারণ করতে পারি। আরব মীরার কথা শুনে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। আমার ভাগ্য নির্ধারণ? তোমার মানে কি? মীরার হাতে একটি ছোট ডিভাইস ছিল যা আরব আগে কখনো দেখেনি। এই দেখুন। সে সেটি টেবিলে রেখে বলল, এটি আপনার বাবার শেষ আবিষ্কার ছিল। একটি জিনিস যার নাম তিনি দিয়েছিলেন ট্রুথ সিকার বা সত্য সন্ধানকারী। আরব ডিভাইসটি মনোযোগ দিয়ে দেখল। এটি একটি ছোট বক্সের মতো ছিল, যাতে কিছু বোতাম আর একটি ছোট স্ক্রিন ছিল। এটা কি করে? এটি যে কোনো মেশিনের ভেতরে লুকিয়ে থাকা কোড পড়তে পারে, মীরা জানালো। আপনার বাবা এটি তৈরি করেছিলেন যাতে তিনি দেখতে পারেন স্কাইটেক কোম্পানি তার ডিজাইনে কি পরিবর্তন করছে। আর তিনি যা খুঁজে পেয়েছেন, তিনি দীর্ঘশ্বাস নিলেন। তা ছিল অত্যন্ত ভয়াবহ। আসন্ন বিপদ ও বিশ্বাসঘাতকতার প্রমাণ। আরবের বুক ধরফর করতে লাগল। কি পেয়েছিলেন তিনি? মীরা কিছু বলতে যাবে, হঠাৎ বাইরে থেকে শব্দ শোনা গেল। সে জানালার দিকে গিয়ে বাইরে উকি দিল। আপনার পাইলটের ফোন চালু হয়ে গেছে, সে নিচু স্বরে বলল। সে কারো সাথে কথা বলছে। আরব দ্রুত জানালা দিয়ে দেখল তার পাইলট ফোনে কারো সাথে কথা বলছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব দুশ্চিন্তায় আছে। সে চারদিকে নজর বুলাচ্ছিল, যেন সে আরবকে খুঁজছে। এক মুহূর্তের জন্য আরবের মনে সন্দেহ জাগল, তার পাইলটকে এইসবের সাথে জড়িত। সে কি ইচ্ছে করে হেলিকপ্টার এখানে নামিয়েছে? আমাদের জলদি করতে হবে, মীরা বলল, যেন সে আরবের মনের কথা বুঝে ফেলেছে। আপনার হেলিকপ্টার এখন ঠিক আছে, কিন্তু আপনি মুম্বাই যেতে পারবেন না। আপনার জীবন বিপদে আছে। আরব অবিশ্বাসে তার দিকে তাকালো। আমার জীবন বিপদে? কেন? মীরা ডিভাইসটি চালু করল। স্ক্রিনে কিছু কোড দেখা গেল যা আরব বুঝতে পারল না। আপনার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ইচ্ছে করে স্যাবোটাজ করা হয়েছিল। তবে আমার মনে হয় আপনি আগেই তা আজ করতে পেরেছেন। কে? আরব জিজ্ঞেস করল। কে এমনটা করবে? ভেতরের কোনো লোক, মীরা বলল। এমন কেউ যে আপনার কোম্পানির খুব কাছের এবং যার আপনার হেলিকপ্টারের সিস্টেম সম্পর্কে পুরো জ্ঞান আছে। আরবের মাথা কাজ করা শুরু করল। কে এত কাছের হতে পারে? তার বিশ্বাসভাজন সহযোগী, তার নিরাপত্তা প্রধান, নাকি? তুমি কি জানো সে কে? সে জিজ্ঞেস করল। মীরা এক মুহূর্তের জন্য নিচু হয়ে তাকালো, তারপর আরবকে বলল, হ্যাঁ, আমার মনে হয় আমি জানি। আর আমি যদি ঠিক হই, তবে সেই ব্যক্তি এখনই এই গ্রামের দিকে আসছে। আরবের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ডায়েরি তুলে আবার পড়ল। আর সবচেয়ে খারাপ বিষয়, রাজীব চৌধুরী এবং প্রিয়া। প্রিয়া? আরব নিচু স্বরে বলল। আমার বোন। মীরা শুধু মাথা নাড়ল। আরব অবিশ্বাসে মাথা নাড়ল। না, এটা অসম্ভব। প্রিয়া আমার বোন। সে আমার বিরুদ্ধে কোনোদিন কিছু করবে না। আপনি কি নিশ্চিত? মীরা জিজ্ঞেস করল। আপনি কি সত্যি আপনার বোনকে চেনেন? আরব চুপ থাকল। সত্যিটা হলো, সে এবং প্রিয়া কোনোদিন খুব একটা ঘনিষ্ঠ ছিল না। বাবা যখন নিখোঁজ হন, তখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। প্রিয়া সবসময় অভিযোগ করত যে আরব বেশি ভালোবাসা, বেশি মনোযোগ এবং শেষ পর্যন্ত বেশি ক্ষমতা পেয়েছে।
দেখুন, মীরা এখন নতুন এক জরুরি ভাব নিয়ে বলল, আপনার হেলিকপ্টার স্যাবোটাজ করা হয়েছিল যাতে আপনি মুম্বাই পৌঁছাতে না পারেন এবং স্কাইটেকের সাথে চুক্তিতে স্বাক্ষর করতে না পারেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি এই গ্রামেও নিরাপদ। তারা আপনাকে এখানেও খুঁজে বের করবে। আরফের মাথায় হঠাৎ একটি চিন্তা এলো। টাকা, সে বলল। মীরা, যদি তুমি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে টাকা দিতে পারি, অনেক টাকা। তুমি তোমার জীবন বদলে ফেলতে পারো, এই গ্রাম থেকে দূরে চলে যেতে পারো। মীরার চোখে হঠাৎ রাগের ঝিলিক দেখা দিল। টাকা, সে রেগে বলল। আপনি ভাবছেন এই সব টাকার ব্যাপারে? আমি শুধু সাহায্য করতে চেয়েছি, আরফ দ্রুত বলল, তার প্রতিক্রিয়ায় কিছুটা অবাক হয়ে। টাকা দিয়ে সম্মান কেনা যায় না, মীরা আবেগ নিয়ে বলল। টাকা দিয়ে বিচার কেনা যায় না। সত্যের প্রকাশ ও মীরার পরিচয়। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবেন না? আরাফের হার্টবিট বন্ধ হয়ে গেল। তোমার বাবা? মীরা নিজের চোখ থেকে জল মুছল এবং কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে ধীরে থেকে বলল, হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। অনিল মালহোত্রা আমার বাবা ছিলেন। আরাফের মনে হল যেন তার পায়ের তলার মাটি সরে গেল। এটি কিভাবে হতে পারে? আপনার বাবা এই গ্রামে একটি নতুন জীবন শুরু করেছিলেন, মীরা জানালো। তারা আমার মায়ের সাথে বিয়ে করেছিলেন এবং আমি জন্ম নিই। কিন্তু যখন আমার বয়স মাত্র 8 বছর ছিল, তখন তারা আবার আপনার কোম্পানির সংস্পর্শে এলেন, গোপন রূপে। তারা নিজেদের আবিষ্কারকে বাঁচাতে চেয়েছিলেন, তাকে সঠিক হাতে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে ধরে ফেলল। আরাফের মাথায় গত 10 বছরের ঘটনাগুলো আবার ঘুরপাক খাচ্ছিল। সত্যিই কি কোনো ভেতরের লোক তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারত? আর যদি হ্যাঁ হয়, তবে কি সেই ব্যক্তি এখনও তার কোম্পানিতে ছিল, তার খুব কাছে ছিল? মীরা, সে ধীরে থেকে বলল, যদি তুমি যা বলছো তা সত্যি হয়, তবে এর মানে হলো যে তুমি আমার। মীরা তার চোখের দিকে তাকালো। হ্যাঁ আরাফ, আমি আপনার বোন, আধা বোন। আরাফের মনে হলো যেন কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করল। তার সামনে এক সম্পূর্ণ আলাদা পৃথিবী খুলে গেল। এক এমন পৃথিবী যাতে তার বাবা জীবিত ছিলেন, এক নতুন স্ত্রী ছিল এবং এক মেয়ে ছিল। যখন সে আরাফ নিজেকে একজন অনাথ ভাবছিল, এক একাকী বাচ্চা। আমি বুঝতে পারছি না, সে নিজের মাথাকে ধরে বলল। যদি তুমি আমার বোন হও, তবে তুমি আমাকে ঘৃণা করো না কেন? আমার কোম্পানি আমাদের বাবার সাথে যা করেছে। আমি ঘৃণা করতাম, মীরা স্বীকার করল। যখন বাবার মৃত্যু হলো, তখন আমি কসম খেয়েছিলাম যে আমি প্রতিশোধ নেব। সেজন্যই আমি ইঞ্জিনিয়ারিং শিখেছি, লুকিয়ে আপনার কোম্পানির ডিজাইনের অধ্যয়ন করেছি এবং অপেক্ষা করেছি যে আপনি এখানে আসুন। তুমি হেলিকপ্টারকে স্যাবোটাজ করেছ? আরাফ অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল। না, মীরা বলল, আমি করিনি। আমিও অবাক হয়েছিলাম যখন আপনার হেলিকপ্টার এখানে ল্যান্ড করল। কিন্তু তারপর আমি ভাবলাম যে এটি আমার সুযোগ, আপনাকে সত্য বলার সুযোগ। প্রিয়ার আগমন ও পারিবারিক সংঘাত। হঠাৎ এক জোরদার আওয়াজ বাইরে থেকে এলো, কারের টায়ারের চিৎকার এবং ধুলোর ঝড়। আরাফ এবং মীরা দুজনেই জানালার দিকে দৌড়ে গেল। একটি কালো চমচম করা কার গ্রামের মুখ্য রাস্তায় আসছিল, ধুলোর এক মেয়ে গুড়িয়ে। আরাফের শ্বাস আটকে গেল যখন সে দেখল যে কারটি গ্রামের মাঝখানে থামল এবং এক আকৃতি বাইরে বেরোল। এক নারী, অত্যন্ত দামি কাপড়ে বড় কালো চশমা পরা, তার চুল পারফেক্ট স্টাইলে ছিল। প্রিয়া, আরাফ ফিসফিস করল। তার শরীরে এক ঠান্ডা শিহরণ দৌড়ে গেল। মীরা তার কাঁধে হাত রাখল। আমি আপনাকে বলেছিলাম, সে ধীরে থেকে বলল। তারা এসে গেছে। প্রিয়া নিজের চারপাশে দেখল, তার মুখে এক কঠোর ভাব ছিল। তারপর সে নিজের চশমা সরালো এবং সরাসরি আরাফ এবং মীরার জানালার দিকে দেখল, যেন সে আগে থেকেই জানত যে তারা সেখানে আছে। তার ঠোঁটে এক বিষাক্ত হাসি ছিল। আমাদের কথা বলতে হবে ভাই, তার আওয়াজ প্রতিধ্বনিত হল। আরাফ মীরার দিকে তাকালো। তার চোখে এখন ভয় এবং অবিশ্বাসের মিশ্রণ ছিল। আমাদের কি তার সাথে দেখা করা উচিত? সে ধীরে থেকে জিজ্ঞেস করল। মীরা গভীর শ্বাস নিল। আমাদের কাছে কোনো বিকল্প নেই, সে বলল। তিনি আপনার বোন এবং এখন আমাদের কাছে লুকানোর কোনো জায়গা নেই। সে ডায়েরি ওঠালো এবং নিজের স্কার্টের নিচে লুকিয়ে ফেলল। তারপর ট্রুথ সিকার ডিভাইসটিকেও নিজের পকেটে রেখে দিল। দুজনে ধীরে থেকে ঘর থেকে বাইরে বেরোল। যেমন যেমন তারা প্রিয়ার আরও কাছে যাচ্ছিল, গ্রামের লোকও দূর দূর থেকে দেখছিল। কিছু নিজের দরজার আড়াল থেকে উকি দিচ্ছিল, কিছু বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সবার নজর এই অদ্ভুত সাক্ষাতের উপর টিকেছিল। আরাফ নোটিস করল যে বুড়ো লোকেরা একে অপরের সাথে কিছু ফিসফিস করছে এবং কিছু ছোট বাচ্চা ডরে নিজের মায়েদের পেছনে লুকিয়ে গেছে। প্রিয়ার উপস্থিতিতে পুরো গ্রামে এক অদ্ভুত ধরনের উত্তেজনাপূর্ণ হাওয়া ভরে গিয়েছিল,
যেমন কোনো তুফানের আগের শান্তি। আরাফ, প্রিয়া হাসতে হাসতে বলল, যেমনই তারা দুজনে তার সামনে পৌঁছালো। আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম, এবং দেখো আমি তোমাকে কোথায় পেলাম। সে নিজের চারপাশে দেখল। এই জায়গায়। আরাফ নিজের মাথা উঁচু রাখল, নিজের বোনের অবজ্ঞাকে নজর আন্দাজ করে। তুমি এখানে কি করছো প্রিয়া? সে সরাসরি জিজ্ঞেস করল। আমি কি আমার ভাইকে বাঁচাতে আসতে পারি না? প্রিয়া বলল। তারপর তার নজর মীরার উপর পড়ল। আর এটিকে তোমার নতুন বন্ধু? আমার নাম মীরা। মীরা নিজেই জবাব দিল, নিজের আওয়াজে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করে। প্রিয়া মীরাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার দামি কাপড় এবং গয়না মীরার সাধারণ পরিধানের বিপরীতে লাগছিল। আচ্ছা, সে বলল, তাহলে তুমিই সেই যে আমার ভাইয়ের হেলিকপ্টারকে ঠিক করেছ। মীরা মাথা নাড়ল। চলো এক জায়গায় বসে কথা বলি, প্রিয়া বলল। সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে ইশারা করে। কিছু এমন কথা আছে যা শুধু পরিবারের মধ্যেই হওয়া উচিত। আরাফ মীরার দিকে তাকালো এবং তারপর সম্মতিতে মাথা নাড়ল। সেখানে সে একটি গাছের দিকে ইশারা করল। ওখানে কেউ থাকবে না। তিনজনে গাছের নিচে পৌঁছালো, যেখানে কিছু পাথর বসার জন্য ছিল। প্রিয়া নিজের দামি স্কার্ফ বের করল এবং তাকে পাথরের উপর বিছিয়ে বসে গেল, যখন আরাফ এবং মীরা সরাসরি পাথরের উপর বসল। তিক্ত স্মৃতি ও বিশ্বাসঘাতকতা। তাহলে প্রিয়া শুরু করল নিজের আওয়াজে এক কৃত্রিম মিষ্টতার সাথে। আমি দেখছি যে তুমি এই ছোট মেয়ের সাথে পরিচিত হয়েছ। সে কি তোমাকে সবকিছু বলে দিয়েছে? আরাফ প্রিয়ার চোখের দিকে তাকালো। হ্যাঁ, সে আমাকে বলেছে যে আমাদের বাবা এখানে ছিলেন। তারা জীবিত ছিলেন প্রিয়া, যখন আমরা তাদের মৃত ভাবছিলাম। প্রিয়া একটা লম্বা শ্বাস নিল। হ্যাঁ, তারা ছিলেন, আমি জানতাম। আরাফ চমকে উঠল। তুমি জানতে এবং তুমি আমাকে কখনো বলনি? কেন বলতাম? প্রিয়া বলল। এখন তার আওয়াজে হঠাৎ করকরে ভাব এলো। তোমার কখনো পরোয়া ছিল না। তুমি সবসময় নিজের কাজে, নিজের কোম্পানিতে ব্যস্ত থাকতে। যখন মা মারা যাচ্ছিল তখনও তুমি বিজনেস মিটিংয়ে ছিলে। এটি মিথ্যে, আরাফ রাগের সাথে বলল। আমি মায়ের সাথে ছিলাম শেষ সময় পর্যন্ত, এবং আমি সবসময় তোমার খেয়াল রেখেছি। প্রিয়া, খেয়াল রেখেছি? প্রিয়া বলল। তার আওয়াজে এখন অবজ্ঞা ছিল। তুমি আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছ আরাফ। পিতাজি সবসময় বলতেন যে কোম্পানি আমাদের দুজনের হবে, কিন্তু তুমি কি করলে? তুমি পুরো ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলে। আমাকে শুধু এক ছোট অংশ দিলে, যেমন আমি কোনো ভিখারি। আরাফ নিজের মাথা নাড়ল। না প্রিয়া, আমি তোমাকে বোর্ডে সিপ দিয়েছি, এক গুরুত্বপূর্ণ পদ দিয়েছি, কিন্তু তুমি কখনো ব্যাপারে দিলচাস্পি বা আগ্রহ রাখতে না। তুমি সবসময় তোমার বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত থাকতে, কারণ তুমি আমাকে কখনো সুযোগই দাওনি। প্রিয়া চিল্লালো। তুমি সবসময় আমাকে নিচু দেখিয়েছ, আমাকে কম বুঝেছ। এই তর্ক এক আবেগীয় যুদ্ধে বদলে গিয়েছিল। দুই ভাই বোন নিজেদের হৃদয়ে লোকানো ব্যথা এবং রাগকে বাইরে বের করছিল। মীরা চুপচাপ বসেছিল, দুজনের কথা শুনছিল। তার চোখ এক থেকে অন্যজনের ওপর যাচ্ছিল। এবং সেই জন্যই আরাফ ধীরে থেকে বলল, এখন তার আওয়াজে এক নতুন সুর ছিল। তুমি আমার হেলিকপ্টারকে সাবোটাজ করেছ। প্রিয়া কিছু মুহূর্ত পর্যন্ত আরাফকে দেখল, তারপর হঠাৎ হাসতে লাগল। এক এমন হাসি যা আরাফ কখনো শোনেনি, ঠান্ডা এবং বেরহম। হ্যাঁ, সে স্বীকার করল, আমি সাবোটাজ করেছি। আমি চাইনি যে তুমি স্কাইটেকের সাথে সেই সমঝোতা করো। কেন? আরাফ জিজ্ঞেস করল। সেই সমঝোতা আমাদের কোম্পানিকে দুনিয়ায় সবথেকে বড় বানিয়ে দেবে। না আরাফ, প্রিয়া নিজের মাথা নাড়ল। সেই সমঝোতা আমাদের কোম্পানিকে বরবাদ করে দেবে। স্কাইটেক আমাদের বাবার ডিজাইনের ইস্তেমাল করবে এবং তারপর আমাদের বাইরে করে দেবে। আরাফ ভুরু কুচকালো। তুমি এটি কিভাবে জানলে? কারণ আমি গত 3 বছর ধরে তাদের সাথে কথা বলছি। প্রিয়া বলল। আমি দেখেছি যে তারা কিভাবে কাজ করে। তারা একতরফা সমঝোতা করে, তারপর নিজেদের পার্টনারদের সাথে ধোঁকা দেয়। তাহলে তুমি আমার রক্ষা করছিলে? আরাফ সন্দেহ করে জিজ্ঞেস করল। প্রিয়া আবার হাসল। না আরাফ, আমি নিজের রক্ষা করছিলাম। আমাকে স্কাইটেকের থেকে আরও ভালো ডিল মিলেছে। আমি তাদের পিতাজির ডিজাইন দেব এবং তারা আমাকে কোম্পানির নতুন সিইও বানিয়ে দেবে, তোমার জায়গায়। আরাফের মনে হলো যেন কেউ তার পেটে ঘুষি মেরেছে। তুমি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? ধোঁকা? প্রিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। না আরাফ, আমি শুধু সেটিই করছি যা তুমি আমাকে শিখিয়েছ, নিজের হিত দেখা, যেমন তুমি সবসময় নিজের হিত দেখেছ। এই বার্তালাপের সময় মীরা ধীরে ধীরে আরাফের কাছে সরে এলো। সে আরাফের কানে ফিসফিস করল।
ও মিথ্যে বলছে। ও হেলিকপ্টারকে এই জন্য ফেলেনি যাতে আপনি সমঝোতা না করতে পারেন। ও এই জন্য ফেলেছে যাতে আপনি এখানে আসেন, এই গ্রামে। আরাফ মীরার দিকে তাকালো। তার চোখে প্রশ্ন ছিল, তোমরা দুজন কি আমার পেছনে কিছু ফিসফিস করছো? প্রিয়া কড়া আওয়াজে জিজ্ঞেস করল। প্রিয়া, আরাফ ধীরে থেকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানতে যে পিতাজি এখানে ছিলেন? প্রিয়া নিজের ঠোঁটকে কুঁচকালো। আমি তাদের 5 বছর আগে খুঁজে পেয়েছিলাম। এক সংযোগে আমি দিল্লিতে এক পার্টিতে ছিলাম এবং সেখানে এক আদমি মিলল যে বলল যে সে এক গ্রামে এক এমন ইঞ্জিনিয়ারের সাথে মিলেছে যে মালহোত্রার মতো দেখতে। আমি তক্ষুনি তদন্ত করলাম এবং তাদের এখানে পেলাম। এবং তুমি আমাকে কখনো বলনি? আরাফ আবার জিজ্ঞেস করল। তার আওয়াজে এখন ব্যথা ছিল। কেন বলতাম? প্রিয়া বলল, তারা তোমাকে ঘৃণা করত আরাফ। তারা বলতো যে তুমি তাদের ধোঁকা দিয়েছ, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আরাফ নিজের মাথা নিচু করে নিল। এটি কি সত্যি মীরা? সে ধীরে থেকে জিজ্ঞেস করল, পিতাজি কি আমাকে ঘৃণা করতেন? মীরা আরাফের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত ব্যথা ছিল। সে কিছু বলতেই যাচ্ছিল যে প্রিয়া হস্তক্ষেপ করল। তাকে জিজ্ঞেস করো না, প্রিয়া বলল। সে কি জানে? ও শুধু এক বাচ্চা, এক অনাথ যাকে পিতাজি দয়া করে পারলেন। মীরার চোখে হঠাৎ রাগের আগুনের কণা দেখা গেল। আমি অনাথ নই, সে বলল, নিজের আওয়াজকে মজবুত রাখার চেষ্টা করে। আচ্ছা, প্রিয়া ব্যঙ্গ করে বলল, তাহলে তোমার মাতা পিতাকে? মীরা আরাফের দিকে তাকালো, তারপর প্রিয়ার দিকে। অনিল মালহোত্রা আমার পিতা ছিলেন, সে দৃঢ়তার সাথে বলল। প্রিয়া এক পলের জন্য মীরাকে ঘাড় করল বা দেখল, তারপর হঠাৎ অট্ট হাসি হেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, তারা তোমার পিতা ছিলেন, ঠিক তেমনই যেমন তারা গ্রামের প্রতিটি বাচ্চার পিতা ছিলেন। তারা সবাইকে দয়ার চোখে দেখতেন। না, মীরা বলল। এখন তার আওয়াজে এক নতুন দৃঢ়তা ছিল। তারা বাস্তবে আমার পিতা ছিলেন, বায়োলজিক্যাল পিতা। প্রিয়ার হাসি হঠাৎ থেমে গেল। সে মীরাকে ধ্যান দিয়ে দেখল, তারপর আরাফকে। এটি কি বকওয়াস? সে বলল। এটি সত্যি, মীরা বলল। অনিল মালহোত্রা আমার পিতা ছিলেন এবং আরাফ আমার ভাই। প্রিয়া অবিশ্বাসের সাথে নিজের মাথা নাড়াল। তারপর হঠাৎ তার চোখে সমঝ বা উপলব্ধি এলো। সে মীরাকে আরও ধ্যান দিয়ে দেখতে লাগল, যেন তাতে কিছু খুঁজছে। তোমার চোখ, সে ধীরে থেকে বলল, তারা একদম পিতাজির মতো। মীরা কিছু বলল না, বাস আরাফের দিকে তাকালো, যে এখন ওই খোলাসায় বা প্রকাশে অবাক ছিল। প্রিয়া ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তার মুখে এখন এক অদ্ভুত ভাব ছিল, আশ্চর্য, ক্রোধ এবং সম্ভবত কিছুটা ডরের মিশ্রণ। তাহলে এটি সত্যি, সে ধীরে থেকে বলল। পিতাজি এখানে এক নতুন স্ত্রী এবং এক নতুন মেয়ের সাথে থাকছিলেন যখন আমরা তাদের জন্য কাঁদছিলাম। এমন ছিল না, মীরা বলল। তারা আমাদের ছেড়ে যাননি, তাদের যেতে হয়েছিল। কেন? আরাফ জিজ্ঞেস করল। এখন এই নতুন সত্যকে হজম করার চেষ্টা করে। মীরা কিছু বলতেই যাচ্ছিল যে প্রিয়া আবার হস্তক্ষেপ করল। কারণ তারা কাওর বা কাপুরুষ ছিলেন, সে বলল। তারা নিজের দায়িত্ব থেকে পালিয়ে গেলেন। না, মীরা দৃঢ়তার সাথে বলল, কারণ তাদের হুমকি দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল যে যদি তারা না যান তবে তাদের পরিবার, তোমরা দুজন বিপদে পড়ে যাবে। আরাফ এবং প্রিয়া দুজনেই মীরার দিকে তাকালো। দুজনের মুখেই এখন আশ্চর্যের ভাব ছিল। কে হুমকি দিল? আরাফ জিজ্ঞেস করল। মীরা প্রিয়ার দিকে তাকালো, তারপর আরাফের দিকে। এটিই তো আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যখন আপনি এখানে এলেন। এক বড় সত্যের উন্মোচন। প্রিয়া নিজের চুলকে হাত দিয়ে পেছনে করল এবং এক লম্বা শ্বাস নিল। এটি সব খুব দিলচাস্প বা আকর্ষণীয়। সে বলল, এখন তার আওয়াজে এক অদ্ভুত শান্তি ছিল। কিন্তু আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত আরাফ। তোমার হেলিকপ্টার ঠিক আছে এবং আমাদের মুম্বাই ফিরে যেতে হবে। না, আরাফ বলল। এখন তার আওয়াজে দৃঢ়তা ছিল। আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমি পুরো সত্য না জেনে যাই। প্রিয়া নিজের ভাইকে দেখল। তার চোখে এখন এক অদ্ভুত ভাব ছিল। তুমি জানো, সে ধীরে থেকে বলল মীরার দিকে তাকিয়ে, তুমি জানো না যে এটি কে? আরাফ, তুমি তৈরি নও এই সত্যের জন্য। আরাফ প্রিয়ার দিকে তাকালো। তার চোখে চ্যালেঞ্জ ছিল। কি মানে? আমি কোন সত্যের জন্য তৈরি নই? প্রিয়া মীরার দিকে এক লম্বা নজর দিল, তারপর ধীরে ধীরে নিজের ভাইয়ের কাছে এলো। তুমি কি সত্যিই জানতে চাও? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। তুমি কি সত্যিই জানতে চাও যে তোমার জীবনে কত মিথ্যে আছে? আরাফ দৃঢ়তার সাথে মাথা নাড়ল। হ্যাঁ, আমি সব কিছু জানতে চাই, আর কোনো মিথ্যে নয়। সূর্য এখন ধীরে ধীরে ডুবছিল। তার সোনালি কিরণ তিনজনের মুখে পড়ছিল। গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেমন প্রকৃতিও এই সংবাদ শোনার জন্য শ্বাস আটকে আছে। দূরে কোথাও এক পাখির আওয়াজ এলো, কিন্তু বাকি সব কিছু স্থির ছিল।
মীরার মুখে এখন এক অদ্ভুত ভাব ছিল, ডর এবং হিম্মতের মিশ্রণ, যেন সে জানে যে কিছু বড় হতে চলেছে। আরাফ তার দিকে তাকালো এবং অনুভব করল যে মীরা নিজের হাতকে মুষ্টিবদ্ধ করে নিয়েছে। তার আঙুলগুলো এত কষা ছিল যে তারা সাদা হয়ে গিয়েছিল। তার চোখ প্রিয়ার উপর টিকেছিল, যেন সে কোনো সাপকে দেখছে যে কখনো হামলা করতে পারে। প্রিয়া গভীর শ্বাস নিল এবং তারপর আরাফের দিকে ফিরল। মীরার ব্যাপারে তোমাকে সত্যি বলার সময় এসে গেছে, সে বলল। এই মেয়েটি যে বলে সে আমাদের পিতার মেয়ে, এটি সে নয় যা দেখায়। কি মানে? আরাফ জিজ্ঞেস করল। তার ভুরু কুঁচকে গেল। মীরা কেবল অনিল মালহোত্রার মেয়েই নয়, প্রিয়া বলল। এখন তার আওয়াজে এক অদ্ভুত সন্তুষ্টির ভাব ছিল। সে তোমার মেয়েও, আরাফ। আরাফের পায়ের তলা মাটি সরে গেল। এটি অসম্ভব। আমি কেবল ৩০ বছরের এবং মীরা, সে কমপক্ষে ১০ বা ১১ বছরের হবে। আমি তখন বাচ্চাই ছিলাম। ১৫, মীরা ধীরে থেকে বলল। আমি ১৫ বছরের। আরাফ অবাক হয়ে মীরার দিকে তাকালো। তারপরে এটি কিভাবে হতে পারে? আমি তখন কেবল ১৫ বছরের ছিলাম। প্রিয়া নিজের ঠোঁটে এক ঠান্ডা হাসি আনল। হ্যাঁ, তুমি ছিলে। এবং মনে করো আরাফ, যখন তুমি ১৫ ছিলে তখন কি হয়েছিল? আরাফ নিজের চোখ বন্ধ করল। পুরনো স্মৃতি হঠাৎ তার মাথায় খেলে গেল। সে রাত, সে পার্টি, যখন সে নিজের পিতার সাথে এক বিজনেস মিটিংয়ে গিয়েছিল এবং সেখানে এক মেয়ে ছিল, রাজীব চৌধুরীর মেয়ে, সবিতা। তারা শ্যাম্পেন খেয়েছিল অনেক বেশি। এবং তারপর না, আরাফ নিজের মাথা নাড়ল। এটি হতে পারে না। হ্যাঁ আরাফ, প্রিয়া বলল। সবিতা এক বাচ্চাকে জন্ম দিয়েছিল, তোমার বাচ্চা। কিন্তু রাজীব চৌধুরী এই কথায় খুব নারাজ ছিলেন। তারা পিতাজিকে হুমকি দিলেন যে তারা তোমাকে জেলে পাঠিয়ে দেবেন যদি এটি বাইরে আসে। পিতাজি তোমাকে বাঁচানোর জন্য বাচ্চাকে নিজের করে নিলেন এবং গায়েব হয়ে গেলেন। আরাফ মীরার দিকে তাকালো, যে এখন চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। এটি কি সত্যি? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। মীরা নিজের চোখের জল মুছল এবং মাথা নাড়ল। হ্যাঁ, সে বলল। আমার মা সবিতা চৌধুরী ছিলেন। তারা আমাকে জন্ম দেওয়ার তক্ষণই মরে গেলেন এবং আমার দাদাজি আমাকে নিজের করে নিলেন। তারা আমাকে জানালেন যে আমার পিতা কে, কিন্তু এটিও বললেন যে আমি কখনো তাদের সাথে মিলতে পারবো না, কারণ এটি তাকে বিপদে ফেলে দেবে। আরাফের মাথায় এখন সব কিছু ঘুরছিল। তার মনে এলো যে কিভাবে সবিতার মৃত্যু সম্পর্কে তাকে কখনো কিছু বলা হয়নি। শুধু এটুকু বলা হয়েছিল যে সে বিদেশ চলে গেছে এবং তারপর কিছু মাস পর তার পিতা গায়েব হয়ে গেলেন। কিন্তু তুমি আমার থেকে এত ঘৃণা করো কেন? আরাফ মীরাকে জিজ্ঞেস করল। তার আওয়াজে ব্যথা ছিল। যদি আমি তোমার পিতা হই? আমি আপনার সাথে ঘৃণা করি না, মীরা বলল। এখন তার আওয়াজে ভাবনা বা ইমোশন উথলে আসছিল। আমি কখনো ঘৃণা করিনি। আমি বাস জানতে চেয়েছিলাম যে আপনি কেমন মানুষ। আমার দাদাজি, তারা বলেছিলেন যে আপনি এক ভালো মানুষ, কিন্তু ভুল লোকেদের দ্বারা ঘিরে আছেন। প্রিয়া এক ঠান্ডা হাসি হাসল। তুমি কি তার ওপর বিশ্বাস করো মীরা? তুমি কি সত্যি ভাবো যে আরাফ এক ভালো মানুষ? সে আদমি যে নিজের পিতাকে কোম্পানি থেকে বাইরে বের করে দিল, যে নিজের বোনকে নিচু দেখালো, যে স্কাইটেকের মতো কোম্পানির সাথে সমঝোতা করল যা আমাদের পিতার আবিষ্কারের ভুল ইস্তেমাল করবে। বাস করো প্রিয়া, আরাফ রাগের সাথে বলল। আমি কখনো পিতাজিকে কোম্পানি থেকে বাইরে বের করিনি। আমাকে বলা হয়েছিল যে তারা মরে গেছেন। মিথ্যে, প্রিয়া চিল্লাল। তুমি জানতে যে তারা জীবিত। রাজীব চৌধুরী আমাকে বলেছেন যে তারা আপনাকে সব কিছু বলে দিয়েছিলেন, পিতাজির ব্যাপারে, মীরার ব্যাপারে, সব কিছু, এবং তুমি তাদের আটকানোর বদলে তাদের সাথে হাত মিলিয়ে নিলে। আরাফ নিজের মাথা নাড়ল। এখন তার চোখে জল ছিল। না প্রিয়া, আমাকে কিচ্ছু জানা ছিল না। আমি সত্যি বলছি। প্রিয়া কিছু পল পর্যন্ত চুপ থাকল। আরাফের মুখ ধ্যান দিয়ে দেখতে থাকল। তারপর সে বলল, সম্ভবত তুমি সত্যি বলছো। সম্ভবত রাজীব আমার সাথেও মিথ্যে বলেছে। সবাই চুপ হয়ে গেল। সূর্য এখন প্রায় ডুবে গিয়েছিল এবং অন্ধকার ধীরে ধীরে গ্রামকে নিজের চাদরে জড়িয়ে নিচ্ছিল। মীরা আরাফের দিকে তাকালো। তার চোখে এখন এক নতুন ভাব ছিল, আপনত্বে ভাব, যেমন সে প্রথমবার নিজের পিতাকে দেখছে। আমি জানতাম না, আরাফ ধীরে থেকে বলল, মীরার দিকে তাকিয়ে। আমাকে মাফ করে দাও মীরা, যদি আমি জানতাম। কোনো ব্যাপার না, মীরা বলল। তার আওয়াজে এখন এক নরম ভাব ছিল। আমার দাদাজি, আমাদের পিতা, তারা আমাকে সবসময় বলেছেন যে তুমি এক ভালো মানুষ। তারা বলেছেন যে একদিন তুমি সত্য জেনে যাবে এবং তারপর তুমি সঠিক ফয়সালা করবে। ক্ষমা ও নতুন শুরু। আরাফ ধীরে থেকে দাঁড়িয়ে গেল। তার পা এখনও কাঁপছিল। সে মীরার কাছে গেল এবং তার সামনে হাঁটু গেড়ে বসল। মীরা, সে বলল, তার আওয়াজে ভাবনা ছিল। আমি জানি না কি বলবো।
গত 15 বছরে আমি তোমাকে একবারও দেখিনি এবং তবুও তুমি এত ভালো, এত বুদ্ধিমান। আমি তোমার জন্য কিছু করিনি এবং তবুও তুমি এত মজবুত। মীরা নিজের চোখের জল মুছল এবং হাসার চেষ্টা করল। এটি দাদারজির কারণে, সে বলল। তারা আমাকে প্রতিটি জিনিস শিখিয়েছেন, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, ফিজিক্স। তারা বলেছিলেন যে যদি আমি তোমার মতো স্মার্ট বনি তবে একদিন তুমি আমাকে চিনে নেবে। আরাব নিজের হাত দিয়ে মীরার হাত থামালো বা ধরল। আমি ওয়াদা করছি, সে বলল। এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকব। আমরা এক পরিবার হব, যেমন হওয়া উচিত ছিল। প্রিয়া, যে এখনো পর্যন্ত চুপ ছিল, হঠাৎ বলল, কত সুন্দর দৃশ্য, পিতা এবং মেয়ের মিলন। কিন্তু তুমি কি সত্যিই ভাবো আরাফ যে সব কিছু এত সহজ? তুমি কি ভাবো যে তুমি নিজের অতীতের পাপ থেকে এত সহজে বাঁচতে পারো? আরাফ নিজের বোনের দিকে তাকালো। কি মানে প্রিয়া? মানে এটি, প্রিয়া বলল নিজের পার্স থেকে কিছু বের করতে করতে, যে তোমার কাহিনী এখানেই খতম হয় না। স্কাইটেকের সাথে সমঝোতা এখনও হওয়ার আছে এবং রাজীব চৌধুরী এখনও অপেক্ষা করছেন। আরাফ দেখল যে প্রিয়ার হাতে এক ছোট ডিভাইস ছিল যা এক রিমোট কন্ট্রোলের মতো দেখতে। এটি কি? সে জিজ্ঞেস করল। এটি? প্রিয়া হাসতে হাসতে বলল, এটি সেটি যা নির্ধারিত করবে যে কি তোমার হেলিকপ্টার মুম্বাই পর্যন্ত পৌঁছাবে নাকি না। আরাবের হার্টবিট বন্ধ হয়ে গেল। তুমি হেলিকপ্টারে বোমা লাগিয়েছ? প্রিয়া নিজের মাথা নাড়ল। বোমা নয় ভাই, বাস এক ছোট সরঞ্জাম যা ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করে। যদি আমি চাই তবে তুমি কখনোই গ্রাম থেকে বাইরে বেরোতে পারবে না। মীরা হঠাৎ দাঁড়িয়ে গেল এবং প্রিয়ার সামনে এসে গেল। না, সে বলল নিজের আওয়াজকে মজবুত রাখার চেষ্টা করে, আমি এমন হতে দেব না। প্রিয়া নিজের মাথা নাড়ল, তার মুখে অবজ্ঞার ভাব ছিল। আর তুমি কি করবে ছোট মেয়ে? তুমি কে? মীরা নিজের কাঁধ সোজা করল এবং বলল, আমি অনিল মালহোত্রার নাতনি, আরাভ মালহোত্রার মেয়ে এবং মালহোত্রা পরিবারের অংশ, এবং আমি আমার পরিবারের রক্ষা করব। প্রিয়া হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখে কিছু বদলে গিয়েছিল, যেমন সে মীরাকে প্রথমবার দেখছে, এক বাচ্চার রূপে নয় বরং এক ব্যক্তির রূপে, যার সাথে সম্মানের সাথে পেশ আসতে হবে। তুমি আমার ভাতিজি, প্রিয়া ধীরে থেকে বলল, আমার ভাইয়ের মেয়ে, আমার রক্তের অংশ। মীরা কেবল মাথা নাড়ল। প্রিয়া ডিভাইসকে দেখল, তারপর আরাভ এবং মীরাকে। তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল, যেমন সেই দুই বিকল্পের মাঝে ফেসে গেছে। মীরা হেলিকপ্টারের ইঞ্জিনের সেই অংশ বের করল যা সে ঠিক করেছিল, সে ছোট ধাতুর টুকরো যাতে অনিল মালহোত্রার সম্পত্তি লেখা ছিল। সে একে নিজের হাতে থামালো বা ধরল এবং আরাবের দিকে তাকালো। যদি আমি একে ফেরত লাগিয়ে দিই, সে বলল, তবে আপনি নিজের জিন্দেগি ফেরত পেয়ে যাবেন, কিন্তু সম্ভবত আমার একে নষ্ট করে দেওয়া উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত ও বিদায়। সন্ধ্যার শেষ কিরণও এখন পাহাড়ের পেছনে লুকিয়ে গিয়েছিল এবং গ্রামের ওপর তারায় ভরা আকাশ ছড়িয়ে পড়েছিল। আরাফ, মীরা এবং প্রিয়া এখনও সে গাছের নিচে দাঁড়িয়েছিল। তিনজনের মাঝে এক আবেগীয় টানটান ভাব ছিল, যা অনুভব করা যেতে পারত। মীরার হাতে সে ধাতুর টুকরো ছিল, যাতে অনিল মালহোত্রা সম্পত্তি খোদাই করা ছিল। এক এমন টুকরো যা এখন তাদের জীবনের দিশা বা দিক ঠিক করার শক্তি রাখত। আরাফ মীরার দিকে এক কদম বাড়াল। তার মুখে ঘামের ফোঁটা ছিল এবং তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে কিছু বলার জন্য নিজের মুখ খুলতে চাইল, কিন্তু শব্দ যেমন তার গলায় আটকে গিয়েছিল। মীরা তার দিকে তাকালো। তার চোখ এখন বদলে গিয়েছিল। সেগুলো এক বাচ্চার চোখ ছিল না, বরং কারো এমন ছিল যে অনেক কিছু দেখেছে এবং সহেছে। তার হাত একটু কাঁপছিল এবং আরাফ দেখল যে ধাতুর টুকরোকে ধরে রাখা তার আঙুল সাদা হয়ে গিয়েছিল। গ্রামের কিছু লোক এখন দূর থেকে এই দৃশ্য দেখছিল। তাদের চোখে জিজ্ঞাসা এবং চিন্তার ভাব ছিল। বুড়ো আদমি যে আগে আরাফের সাথে কথা বলেছিল, সেও সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ মীরার ওপর টিকেছিল। মানুষে তাকে নিজের দৃষ্টি থেকে শক্তি দিচ্ছে। মীরা, আরাফ অবশেষে বলল। তার আওয়াজ কাঁপছিল, আমি জানি যে আমার কাছে তোমার কাছে মাফি বা ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। আমি জানি যে আমি তোমার জন্য কিছু করিনি, কিন্তু আমি তোমার কাছে বিনতি করছি, আমাকে এক সুযোগ দাও। মীরা ধাতুর টুকরোকে নিজের মুষ্টিতে কষে ধরল। কেন? সে জিজ্ঞেস করল।
কেন আমি আপনাকে এক সুযোগ দেব? আপনি আমার পিতা, আমাদের পিতাকে কি দিয়েছেন? আপনি তাদের একা ছেড়ে দিলেন, অপমানিত করলেন, ভুলিয়ে দিলেন। তারা আপনার নামের জপ করতে করতে মরে গেলেন। আরাফ, আপনি কি জানেন এটি কেমন হয়? নিজের পিতাকে আপনার নামের জপ করতে করতে মরে যেতে দেখা? আরাফের চোখ থেকে জল বইতে লাগল। সে ধীরে থেকে হাঁটু গেড়ে বসে গেল জমিনের ওপর, মীরার সামনে। না মীরা, সে বলল, আমি জানি না এবং আমি কখনো জানতে পারবো না, কিন্তু আমি জানি যে আমি অনেক ভুল করেছি। আমি অনেক লোককে দুঃখ পৌঁছে দিয়েছি এবং এখন আমি শুধু সুধার বা সংশোধন করতে চাই। প্রিয়া, যে এখন পর্যন্ত চুপ ছিল, সে এক ঠান্ডা হাসি হাসল। কত সহজ, তাই না আরাফ? সে বলল, যখন সবকিছু খতম হয়ে যায় তখন ক্ষমা চেয়ে নেওয়া, যখন সবকিছু বরবাদ হয়ে যায় তখন সুধার করার কথা বলা। আরাফ নিজের বোনের দিকে তাকাল। তুমি সঠিক প্রিয়া, সে স্বীকার করল। আমি তোমার সাথেও ভুল করেছি। আমি সবসময় ভেবেছি যে আমি সঠিক, যে আমি সব থেকে ভালো জানি। আমি কখনো তোমার কথা শুনিনি, কখনো তোমার বিচার বা চিন্তাকে মহত্ব দিইনি। আমি তোমাকে সে সম্মান দিইনি যার তুমি হকদার ছিলে। প্রিয়ার মুখে আশ্চর্যের ভাব এলো। সে এমন স্বীকারোক্তির আশা করছিল না। আরাফ এখন মীরার দিকে তাকালো। আর তুমি মীরা, আমার মেয়ে, আমি তোমার জীবনের 15 বছর হারিয়ে দিয়েছি। 15 বছর, যেগুলো আমি কখনো ফেরত পেতে পারি না। আমি তোমাকে বাড়তে দেখিনি, তোমার প্রথম হাসি শুনিনি, তোমার প্রথম কদম দেখিনি। আমি তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পল বা মুহূর্ত হারিয়ে দিয়েছি। মীরার চোখ থেকে জল বইতে লাগল। তার হাত এখনও ধাতুর টুকরোকে ধরেছিল। আরাফ জারি রাখল। এখন তার আওয়াজে এক নতুন দৃঢ়তা ছিল। আমি জানি না যে আমি কখনোই সব ভুলের প্রায়শ্চিত্ত করতে পারব কিনা, কিন্তু আমি ওয়াদা করছি মীরা, যে যদি তুমি আমাকে এক সুযোগ দাও, তবে আমি প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট চেষ্টা করব। আমি সে পিতা হব যার তুমি হকদার, আমি সে ভাই হব যার প্রিয়া হকদার, এবং আমি সে ছেলে হব যার আমাদের পিতা হকদার ছিলেন। গ্রামে এখন পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল। কেবল চাঁদের আলোয় তাদের মুখ চমকাচ্ছিল। মীরা ধাতুর টুকরোকে দেখল, তারপর আরাফকে, তারপর প্রিয়াকে। আমার দাদাজি আমাকে শিখিয়েছিলেন, সে ধীরে থেকে বলল, যে সব থেকে মজবুত আদমি সে হয় যে ক্ষমা করতে পারে, নাকি সে যে প্রতিশোধ নেয়। তারা আমাকে জানিয়েছিলেন যে একদিন চুনতে বা বেছে নিতে হবে, কি আমি আমার হৃদয়ে ঘৃণা পুষব নাকি ভালোবাসা, কি আমি আমার অতীতের কয়েদি হব নাকি আমার ভবিষ্যতের নির্মাতা। সে গভীর শ্বাস নিল এবং তারপর বলল, আমি আপনাকে ক্ষমা করছি আরাফ পিতাজি, না এই জন্যে যে আপনি এখন কি বললেন, বরং এই জন্যে কারণ আমার দাদাজি চেয়েছিলেন যে আমি এমন করি। তারা চেয়েছিলেন যে আমরা আবার এক পরিবার বনি। আরাফের চোখ থেকে জল বেরোল। সে মীরার কাছে যেতে চাইল, তাকে গলায় লাগাতে বা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সে এখনও ডরাচ্ছিল, এখনও অনিশ্চিত ছিল যে এটি উচিত হবে। মীরা নিজের চোখের জল মুছল এবং প্রিয়ার দিকে ফিরল। এবং আমি আপনাকেও ক্ষমা করছি চাচি, কারণ আপনিও এই সবের অংশ, আপনিও পীড়িত। প্রিয়ার মুখে এখন আশ্চর্যের ভাব ছিল, তার চোখেও জল ছিল। তুমি আমাকে ক্ষমা করছো? সে জিজ্ঞেস করল। তার আওয়াজে অবিশ্বাস ছিল। হ্যাঁ, মীরা বলল, কারণ আমার দাদাজি বলেছিলেন যে আমাদের পরিবারকে একজোট হতে হবে, যাতে আমরা তাদের কাজকে পুরো করতে পারি, লোকেদের সাহায্য করার কাজ নাকি তাদের লোকসান পৌঁছানোর। মীরা ধাতুর টুকরো আরাফের দিকে বাড়াল। আমি আপনার হেলিকপ্টারকে ঠিক করব, সে বলল, কিন্তু আমারও এক শর্ত আছে। আরাফ ধাতুর টুকরো নিল, তার হাত কাঁপছিল। কিছুও, সে বলল, তুমি যা কিছু বলবে। মীরা দৃঢ়তার সাথে বলল, আমি চাই যে আপনি আমাদের গ্রামের জন্য এক স্কুল বানান, এক এমন স্কুল যেখানে বাচ্চারা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং কলা শিখতে পারে। আমি চাই যে আপনি দাদাজির স্মৃতিতে এক ছাত্রবৃত্তি বা স্কলারশিপ স্থাপিত করুন, যাতে গরিব বাচ্চারাও পড়তে পারে। এবং আমি চাই যে আপনি স্কাইটেকের সাথে সমঝোতা না করেন, বরং নিজের নিজস্ব কোম্পানিতে দাদাজির আবিষ্কারের সঠিক ইস্তেমাল করেন লোকেদের সাহায্যের জন্যে। আরাফ বিনা দ্বিধায় মাথা নাড়াল।
আমি ওয়াদা করছি মীরা, এটি সব হবে, এবং এর থেকেও বেশি আমি পুরো গ্রামের জন্য এক হাসপাতালও বানাবো, যাতে কাউকে সাহায্যের জন্য দূরে না যেতে হয়। প্রিয়া নিজের রিমোট কন্ট্রোল নিচে রাখল এবং বলল, আর আমি ওয়াদা করছি যে আমি এতে তোমার সাহায্য করব আরফ। আমরা একসাথে মিলে পিতাজির স্বপ্নকে পূরণ করব। ভাই বোন একে অপরের দিকে দেখল এবং প্রথমবার বহু বছরে তাদের মাঝে এক উপলব্ধি ছিল, এক জোড়া বা বন্ধন ছিল। মীরা হাসতে হাসতে বলল, তাহলে চলুন আপনার হেলিকপ্টার ঠিক করি। তিনজনে হেলিকপ্টারের দিকে বাড়ল, যা চাঁদের আলোয় চমকাচ্ছিল। মীরা ধাতুর টুকরো নিল এবং ইঞ্জিনের কাছে গেল। আরাফ এবং প্রিয়া দেখল যে কিভাবে সে কুশলতার সাথে কাজ করছিল। তার হাত দ্রুত এবং সঠিকতায় চলছিল। সে একদম তোমার মতো। প্রিয়া ধীরে থেকে বলল, সেই তেজ মাথা বা বুদ্ধি, সেই ধৈর্য না। আরাফ বলল গর্বের সাথে দেখতে দেখতে, ও পিতাজির মতো। আমরা দুজনের থেকে ভালো। কিছু মিনিটের মধ্যে মীরা কাজ পুরো করে নিল। হয়ে গেছে। সে বলল, এখন আপনি সুরক্ষিত উড়ান ভরতে পারেন। আরাফ মীরাকে দেখল। এখন তার চোখে ভালোবাসা এবং গর্বের ভাব ছিল। কি, তুমি আমাদের সাথে আসবে মীরা? মুম্বাই আমাদের ঘর। মীরা হাসল এবং বলল, হ্যাঁ পিতাজি, আমি আসব, কিন্তু আগে আমাকে কিছু সামান বা জিনিসপত্র জোগাড় করতে হবে এবং গ্রামবাসীর থেকে বিদায় নিতে হবে। তারা আমার পরিবার থেকেছে যখন আমার আর কেউ ছিল না। আরাফ সমজদারিতে বা বুঝে নিয়ে মাথা নাড়ল। আমরা তোমার অপেক্ষা করব। যখন মীরা নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন প্রিয়া আরাফকে জিজ্ঞেস করল, কি তুমি সত্যিই স্কাইটেকের সাথে সমঝোতা রদ করে দেবে? হ্যাঁ, আরাফ দৃঢ়তার সাথে বলল, আমি পিতাজির আবিষ্কারের সঠিক ইস্তেমাল করব, তেমনই যেমন তারা চেয়েছিলেন। কিছু সময় পর হেলিকপ্টার উড়ান ভরার জন্য তৈরি ছিল। আরাফ, প্রিয়া এবং মীরা সবাই ভেতরে ছিল। পাইলট ইঞ্জিন চালু করল এবং ধীরে ধীরে হেলিকপ্টার জমিন থেকে ওপরে উঠতে লাগল। আরাফ জানালা দিয়ে বাইরে দেখল, যেখানে গ্রামের লোক হাত নাড়াচ্ছিল। তার নজর সে বুড়ো আদমির ওপর পড়ল, যে তাকে বলেছিল যে জবাব আপনি খুঁজছেন তা আসমানে নয়, বরং এখানেই নিচে ধুলোর মাঝে আছে। বুড়ো আদমি হাত নাড়ল এবং হাসল। যেমন যেমন হেলিকপ্টার ওপরে উঠতে গেল, আরাফ মীরার হাত নিজের হাতে নিল। তোমার শুকরিয়া মীরা, সে বলল, তুমি আমাকে এক নতুন জিন্দেগি দিয়েছ। মীরা হাসল এবং বলল, না পিতাজি, আমরা একে অপরকে এক নতুন জিন্দেগি দিয়েছি। আরাফ জানালা দিয়ে বাইরে দেখল, যেখানে গ্রাম এখন এক ছোট বিন্দুতে বদলে গিয়েছিল। তার মাথায় অনিল মালহোত্রার চেহারা ঘুরছিল এবং সে ভাবছিল যে কি তার পিতা এখন শান্তিতে আছেন, কি তারা তাকে মাফ করতে পারবেন। যেমনই হেলিকপ্টার মুম্বাইয়ের দিকে উড়ান ভরছিল, আরাফ এক অন্তিম বিচার বা থট অনুভব করল। কিছু জিনিস মেশিনদের ঠিক করে না, তারা ইনসান বা মানুষদের ঠিক করে। আজ আমরা দেখলাম যে কিভাবে এক ছোট মেয়ের হিম্মত এবং জ্ঞান এক পুরো পরিবারকে বদলে দিল। মীরা আমাদের শেখালো যে সত্য জ্ঞান বয়স বা পয়সা দিয়ে নয়, বরং অনুভব বা অভিজ্ঞতা এবং সংঘর্ষ থেকে আসে। কি আপনি কখনো ভেবেছেন যে যদি আপনি আরাফের জায়গায় হতেন, তবে কি আপনি নিজের অহংকার ভেঙে নিজের ভুলগুলোকে স্বীকার করতে পারতেন? কি আপনি মীরার মতো ক্ষমা করতে পারতেন যখন আপনার সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকত? জীবনে কখনো কখনো আমাদের সবথেকে বড় সবক বা শিক্ষা অপ্রত্যাশিত জায়গা থেকে আসে, এক ধুলোমাখা গ্রাম থেকে, এক অজানা রিস্তা বা সম্পর্ক থেকে, বা এক টুটে যাওয়া হেলিকপ্টার থেকে। আরাফ আমাদের দেখালো যে কখনো দেরি হয় না নিজের ভুল থেকে শেখার, নিজের অহংকারকে ত্যাগ করার এবং এক নতুন শুরু করার। এবং মনে রাখুন, যেমন কি কাহিনীর শেষে বলা হয়েছে, কিছু জিনিস মেশিনদের ঠিক করে না, তারা ইনসান বা মানুষদের ঠিক করে। যদি আপনাকে এই কাহিনী পছন্দ এসে থাকে, তবে দয়া করে এই ভিডিওকে লাইক করুন, নিজের বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এমনই আর আবেগীয় এবং প্রেরণাদায়ক কাহিনী দেখতে পারেন। আপনার ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। কমেন্টে আমাদের অবশ্যই জানান যে এই কাহিনীতে আপনাকে কি সবথেকে বেশি পছন্দ এসেছে এবং আপনি কোন চরিত্রের সাথে সবথেকে বেশি জোড়া বা বন্ধন অনুভব করেন।